রেগে আছেন এখনো? রুদ্র নির্লিপ্ত গলায় বলে, রেগে নেই। তো কথা বলছেন না কেন? এমনি। মেঘ চুপ হয়ে যায়, পাশে সেভাবেই বসে থাকে। হঠাৎ রুদ্র উঠে দাঁড়িয়ে কোট ঠিক করতে করতে বলে, চলো। মেঘও উঠে দাঁড়ায়। কোথায়? রুদ্র শান্ত কণ্ঠে তাকিয়ে বলে, সামনে। তার হাত ধরে সেন্টারের বাইরে নিয়ে আসে। সামনের রাস্তা ধরে কিছুটা হেঁটে সামনেই দাঁড়ায়। রাস্তার দুই পাশে মাঠ আর গাছপালা, অসাধারণ সুন্দর পরিবেশ। মেঘ রুদ্রের হাত ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে আশেপাশে তাকায়। ফুরফুরে লাগছে। মুচকি হেসে বলে, খুব সুন্দর না জায়গাটা? এরকম একটা জায়গায় ছোট্ট বাড়ি করে থাকলে কত শান্তি লাগবে। ফ্যানেরও দরকার নেই। কথা শেষ হবার আগেই রুদ্র বলে, আমার তোমাকে দরকার এখন। মেঘ চমকে পেছন ফিরে তাকায়। রুদ্রের দৃষ্টি স্থির, কণ্ঠে আকুতি। তাকে কেমন জানি লাগছে। মেঘ এগিয়ে এসে নরম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রুদ্র এক পা এগিয়ে এসে দু হাত মেলে আবার বলে, আমার তোমাকে দরকার। মেঘ বুঝে যায় রুদ্র আসলে কি বলতে চাইছে। আশেপাশে তাকায়, কেউ নেই। বিয়ের লোকেরা সবাই ভেতরে, বাইরে নির্জন। মেঘ মুচকি হেসে এগিয়ে এসে তার খোলা বুকে নিজেকে সঁপে দেয়। রুদ্র শক্ত করে তাকে জড়িয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে রাখে। মেঘ মৃদু স্বরে বলে, বুকের ভিতর ঢুকিয়ে ফেলবেন নাকি? রুদ্র বিষণ্ণ গলায় জবাব দেয়। পারলে তাই করতাম। মেঘ কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে আপনার? বলুন না। রুদ্র তাকে ছেড়ে দুগাল নিজের হাতে নিয়ে চোখে চোখ রাখে। আমি কি তোমার খারাপ চাই মেঘ? মেঘের কেমন জানি লাগে। রুদ্র সাধারণত বউ বলে ডাকে, হঠাৎ নিজের নামে ডাকায় অদ্ভুত লাগছে। মাথা নাড়িয়ে বলে, না। রুদ্র আবার বলে, তাহলে শোনোনি কেন? কতবার বলেছিলাম অপরিচিত জায়গায় গাড়ি থেকে নামতে না। আমি না শব্দে। শোনোনি কেন? যদি কিছু হয়ে যেত? মেঘ চোখ নামিয়ে বলে, সরি। রুদ্র ঠান্ডা গলায় বলে, সরি দিয়ে কি মনে অশান্তি দূর হয়? হঠাৎ মেঘ হালকা হেসে বলে, আমি মরে গেলে তো আপনার ভালোই হবে। আবার একটা সুন্দরী বউ বিয়ে করতে পারবেন। রুদ্র রেগে ওঠে। তোমার ভাগ্য ভালো আমি বউয়ের গায়ে কোনোদিন হাত তুলব না বলে ভেবে রেখেছে। নাহলে এইমাত্র দুই গালে দুইটা থাপ্পড় পড়তাম, মরার শখ মিটিয়ে দিতাম। একটু চুপ থেকে নিজেকে সামনে নেয়। তারপর মেঘের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলে, শোনো বউ, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই, আর থাকবেও না। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ফারহান বেশ কিছুক্ষণ ধরে এক মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। এই কয়দিনই তো তাকে এত হাসতে একবারও দেখেনি পিহু। পিহুর মুখটা থমথমে হয়ে যায়। ভীষণ রাগে তার মন জ্বলে ওঠে। মোবাইল হাতে নিয়ে ডিরেক্ট ফারহানের সামনে চলে আসে। হঠাৎ সামনে পিহুকে দেখে ফারহান কপাল ভাঁজ করে তাকায়। পিহু নিজের ফোনটা ফারহানের দিকে বাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে। কি? পিহু ভাবলেশীন ভাবে বলে, ছবি তুলব। ফারহান কপাল কুঁচকে বলে, তো তুলো। তো তুলে দিন। ফারহান অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ আপনি। ফারহান ডিরেক্ট বলে, পারবো না। মেয়েটির সামনে এভাবে না করায় পিহুর রাগ আরও বেড়ে যায়। এগোতে লাগে ভীষণ। নাক ফুরিয়ে পাশের দিকে চলে যায়। এদিকে পাশের মেয়েটি পিহুর দিকে তাকিয়ে আবার ফারহানের দিকে ফিরে জিজ্ঞেস করে, কে রে? ফারহান পিহুর দিকে তাকিয়ে বলে, যার কথা বলেছিলাম সে। মেয়েটি এক্সাইটেড হয়ে বলে, পিহু? ফারহান মাথা নাড়ে। মাশাল্লাহ, কি কিউট রে। এত সুন্দর বাচ্চা মেয়েটাকে তুই এইভাবে রিজেক্ট করছিস? ফারহান কিছুই বলে না, কেবল পিহুর দিকে কড়া চোখে তাকিয়ে আছে। এদিকে স্নেহা বলে, তুই শুধু শুধু নিজের লাইফ নষ্ট করছিস অন্য একটা মেয়ের জন্য, যাকে চিনিস না, নামও জানিস না। পিহুর সঙ্গে মুভ অন করা উচিত। স্নেহার কথার মাঝে ফারহান চোয়াল শক্ত করে উঠে বড় বড় পা ফেলতে ফেলতে পিহুর দিকে হাঁটা ধরে। এদিকে পিহু ফারহানের থেকে এসে মন খারাপ করে এদিক সেদিক তাকাচ্ছে। অন্য মেয়েদের সাথে হেসে হেসে আড্ডা দিতে পারে, আমাকে একটু ছবি তুলে দিতে পারছে না, তাতে আমার কি ছেলের অভাব পড়েছে নাকি? বলি এদিক সেদিক ছেলেদের খুঁজতে থাকে। হঠাৎ চোখে পড়ো এক ছেলে। পিহু ডাকলো, ভাইয়া আমাকে একটু ছবি তুলে দেবেন? ছেলেটি পিহুর কথায় রাজি হয়ে যায়। হবেই বা না কেন? সুন্দরী মেয়ে নিজেই চাইছে। ছেলেটির হাতে ফোন দিয়ে পিহুর সামনে পোজ দিয়ে দাঁড়ায়। ছেলেটি বলে, যেই ক্লিক করতে যেত ঠিক সেই সময় কেউ মোবাইলটা এমনভাবে ধরে নিল যেন বাঘের থাবা। ছেলেটা ভরকে তাকায়, দেখে ফারহান চোখ গরম করে তাকিয়ে আছে। বেচারা ঢোক গিরে অন্য পাশে চলে যায়। সে যেতেই ফারহান নিজের ফোনের ক্যামেরা ধরে পিহুর দিকে ছবি তুলতে। তবে পিহু ফারহানকে দেখে রেগে মেগে দুই হাতে লেহেঙ্গা আলগিয়ে ধরে ধেয়ে আসে। এই আপনি এসেছেন কেন? যান ওর কাছে যান, আমার মোবাইল দিন। বলেই ফারহানের হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করে। ফারহান ফোনটি ওপরে তুলে ধরে। নিতে পারলে নাও। পিহু কটমট করে তাকিয়ে থাকে। তার হাইটের সুযোগ নিচ্ছে।
ফুস করে উঠে বারবার হাত উঁচিয়ে নিতে চায়, তার হাতের নাগালে পাচ্ছে না, শেষমেশ না পেরে বলে। এই আপনার ছেলেরা তো খাম্বার মতো হতে কে বলেছে? ফারহান চোখ ছোট ছোট করে বলে। তোমাদের পুঁটি মাছের মতো হতে কে বলেছে? পিহু রেগে বলে। আমরা পুঁটি মাছ? ফারহান হালকা হেসে বলে। তার নয় তো কি? পিহু কড়া চোখে তাকিয়ে নাক ফুলিয়ে ওঠে রাগে। ফারহান হঠাৎ পিহুর নাক টিপে বলে। পিচ্চিদের বেশি রাগ করতে নেই, যাও দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। ফারহানের কথায় পিহু অভিমান নিয়ে বলে। লাগবে না, আপনি যান, আমি অন্য কাউকে দিয়ে তুলিয়ে নিই। ওই ভাইয়াটা তুলে দিই। ফারহান এক ধমক দিয়ে ওঠে। পিহু সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। চুপচাপ দাঁড়াও। পিহু এই প্রথম ফারহানের ধমক এসে ভয়ে কিছুটা চুপসে যায়। ফারহান কয়েকটা ছবি তুলে দেয়। এই জায়গায় তুলেছে দেখে পিহু আফসোস করছে, তবে ভয় বলছেও না। ফারহান শান্ত কণ্ঠে বলে। অন্য কোথাও তুলবে। সাথে সাথে পিহু মাথা নেড়ে সম্মতি জানায়। ফারহান চলেও বলতেই পিহু হাঁটা ধরে সেন্টারের বাইরে। সেখানে সুন্দর জায়গায় আছে। এদিকে স্নেহা বেশ কিছুক্ষণ ধরে ফারহানের কাজকর্ম লক্ষ্য করছিল। হেসে বলে। ব্যাটা যতই বলো ওই মেয়ের জন্য অপেক্ষায় আছো, তবে প্রেমে তো পড়েছ এই মেয়েটারই। দেখো ছেলেটা সুন্দর, কিন্তু মেয়েটা দেখতে কেমন কুটনি কুটনি, ধুর একটু মানায়নি। সুমনার কথায় সাদ বলে। আর ওইদিকে দেখো, ওরা মেবি বফ গফ। ছেলেটাকে কি মগা লাগছে, ফু দিলে উড়ে যাবে। আর মেয়েটা কি সুন্দর। সুমনা দুই হাত ভাঁজ করে সাদের দিকে বোম হয়ে তাকিয়ে। সাদ কথাটা বলে সুমনার রেসপন্স না পেয়ে পাশ ফিরে তাকায়। আটকে ওঠে, সাথে সাথে বুকে থুতু দেয়। সে জানে কি হলো, আমতা আমতা করে বলে। জান কি হয়েছে? সুমনা উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরে। পেছন পেছন সাদ এগোচ্ছে। আরে কি হয়েছে, কোথায় যাচ্ছ? সুমনা ঝাড়ি মেরে বলে। জাহান নামে যাচ্ছি, তুমি যাও না ওই মেয়ের কাছে, ফালতু ক্যারেক্টারলেস ছেলে, বেয়াদব। সাদ অবাক হয়ে দাঁড়িয়ে যায়। যা বাবা নিজে অন্য ছেলের প্রশংসা করতে পারবে, আমি মেয়ের করলেই দোষ। রিক সাদকে থমকে দাঁড়াতে দেখে পেছন থেকে পিঠে হাত রেখে তা স্লাইড করে পেছন থেকে ঘাড় দিয়ে বুকে নিয়ে যায়। মেয়েলি স্বরে বলে। হেই সাউথ বেবি, হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ এমন স্পর্শে সাদ লাফিয়ে ওঠে, ছিটকে দূরে সরে যায়। দ্রুত মুখে ঝপে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পুকির মা আছে, আমার পুকির মা দেখলে আমার ইন্নানিলা করে দিবে। দূর হ, দূর হ। বলতে বলতে পাশে তাকায়, দেখে রিক হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। সাদ কপাল কুঁচকে এদিক সেদিক তাকায়, কোনো মেয়ে নেই, বুঝে ফেলে এটা রিকের কাজ। শালা দাঁড়া, তোকে আজ দেখছি। এদিকে রিক হাসি থামিয়ে ভোদর। দুলুলু, তোমরা যা আছে আমারও তা আছে, দেখার মতো বিশেষ কিছু নেই। দৌড়াতে দৌড়াতে তারা বাইরে আসে। হয়রান হয়ে দাঁড়ায়। রিক হাঁপিয়ে বলে। আরে দুলুলু, আমি তো তোমার লয়ালিটি চেক দিচ্ছিলাম। সামনে তাকাতেই দেখে পিহু, সুমনা, মেঘ, ফারহান, রুদ্ররা সেদিকেই। সাদ রিকও সেদিকে এগিয়ে যায়। চারপাশে সবুজ মাঠ, গাছগাছালি, মাছ দিয়ে রাস্তা, সেখানেই বসে আছে মেঘ, পিহু, সুমনা। রিক হাঁটাহাঁটি করছে এদিক সেদিক। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। ফারহান সামনের সিটের দরজা খুলে পা বাহিরের দিকে দিয়ে বসে আছে সাদ। ফারহান এদিক সেদিক দেখে হঠাৎ বলে। জায়গাটা গ্রাম সাইড, লোকালয় নয়। রুদ্র শান্ত গলায় বলে। এমন জায়গায় তোকে কোপাতে ইচ্ছে করছে। ফারহান ব্যঙ্গ করে বলে। আর আমার তো তোকে চুপমাতে ইচ্ছা করছে, তাই না? চারদিকে বাতাস বয়ে যাচ্ছে। রুদ্ররা চুপচাপ উপভোগ করছে পরিবেশ, তবে ওদিকে বিচ্ছুর দল চুপ নেই। এক একজন আশেপাশের পরিবেশ দেখছে, উল্টা পাল্টা বকবক করছে। আরে এই মাঠ তো আমার বাপ দাদার সম্পত্তিও ছিল, দান করে দিয়েছি। রিক বুক ফুলিয়ে বলে ওঠে। রিকের কথায় সুমনা ভ্রু তুলে নাটকীয় ভঙ্গিতে বলে। জানিস, আমি একসময় দুবাইয়ের আইফেল টাওয়ারের মালিক ছিলাম, এখন সব দান করে দিয়েছি। মনটা যে অনেক বড়, বুঝলি তো? বলে বুকের ওপর হাত চাপড়ায়। ওদের কথায় পিহু বিরক্ত মুখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। ইচ্ছে করছে দুটোকেই প্লেনের নিচে চাপা দিই। আফসোস আমার প্রাইভেট প্লেনের চাকা পাঞ্চার হয়ে আছে। ওসব শুনে মেঘ দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে বলে ওঠে। তোদের কথা শুনে ইচ্ছে করছে আমার প্রাইভেট হেলিকপ্টারে তুলে সব কটাকে উপর থেকে ফেলে দিই। হালা বাটপাড়ের দল, বাঁচলি। আমার হেলিকপ্টারে তেল শেষ হয়ে গেছে। ফারহানের সাদ মুখ চেপে হাসি আটকাচ্ছে। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে। এটাই সবচেয়ে শান্তিতে আছে। ব্রেন নেই, ব্রেন ক্যান্সারের ঝুঁকিও নেই। কিছুক্ষণ পর সবাই চলে যায়। বিয়ে পড়ানো হয়েছে, এখন খাওয়ার পালা। সায়ান, সারা, তাদের পুরো ফ্রেন্ড গ্যাং আর কাজিন সহ 3টা টেবিল একত্র হয়ে বসেছে। হাসি ঠাট্টার মাঝে খাওয়া শেষ হয়। এবার বিদায়ের বেলা। সবাইকে সালাম করাচ্ছে, একে একে সবাই সালামি দিচ্ছে। সারা ভীষণ কাঁদছে।
একটা মেয়ের যেই বাড়ি ছোট থেকে বড় হয়েছে সেই বাড়ি বাবা মা ভাই বোন সব ছেড়ে নতুন ঠিকানায় যাবে, ভাবতেই কেমন লাগে। মেঘের অনেক খারাপ লাগছে, সারার কান্না দেখে তার চোখেও পানি। তার নিজের বিদায়ের কথা মনে পড়ে, নিজেকেই তাচ্ছিল্য করে। আমার ওটা কি কোনো বিদায় ছিল? হ্যাঁ ছিল, হাপত বিদায় ছিল। রুদ্র মেঘের দিকে তাকিয়ে পাশে এসে দাঁড়ায়। শরীর খারাপ লাগছে। মেঘের মাথা নেড়ে না করে রুদ্র ফের বলে, তো চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? মেঘ হাসার চেষ্টা করে বলে, এমনি সারাপুর বিদায় দেখে খারাপ লাগছে। রুদ্র এক হাতে মেঘকে ধরে দাঁড়ায়। মেঘ মুচকে এসে রুদ্রর দিকে ছল ছল চোখে তাকায়। এমন মানুষই তো সে চেয়েছিল, যে খারাপ লাগা ভালো লাগা সব কিছুতেই পাশে থাকবে। পিহু ও সুমনা বসে বসে দেখছে আর হিসাব করছে কে কত টাকা দিচ্ছে। এক মহিলা সারার কি লাগে জানে না, তবে দেখে সেই লেভেলের বড়লোক মনে হচ্ছে। বয়স্ক মহিলা, হাতে কানে গলায় স্বর্ণের অলংকারে ভরা। সুমনা বলে, বাপরে, ডিস্কো মহিলা। পিহু তাকিয়ে বলে, মনে হয় 50-60 হাজার সালামি দেবে, দাঁড়া দেখি। মহিলাকে সালাম করতে ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে পিহু সুমনার ভ্রু কুচকে আসে। আরে মনে হয় ভুলে বের করেছে, আবার ঢোকাচ্ছে, এবার বের করবে বড় বান্ডেল। মহিলাটি 1000 টাকার নোট রেখে এবার 500 টাকার নোট বের করে সায়ানের হাতে দেয়। সুমনা পিহু থতমত মুখ চাওয়াচাই করছে। ঘটনা বি লাইক এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। সুমনা উত্তেজনা জুড়েই বলে ওঠে, কি কিপটা মাইরি। সাথে সাথে আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। মহিলাটি শুনে দ্রুত এগিয়ে আসে। পিহু ঢোক গিরে বলে, এই রে, এজন্যই বলি সুমনা, ভালো হতে টাকা লাগে না, ভালো হ এবার। সুমনা হাত দিয়ে নখ কামড়ে বলে, আমি ইচ্ছে করে বলেছি নাকি? আমার গলার ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল। সুমনার কথায় ডিস্কো মহিলা এমন ভাবে তেড়ে আসছে যেন সার লাল কাপড় দেখেছে। সুমনা পিহু কেউই উঠতে পারছে না। মহিলা হন্তদন্ত হয়ে সামনে এসে বলে, এই মেয়ে, কিপটা বলার সাহস হলো কিভাবে? সুমনা ঢোক গিরে বলদের মতো হাসি দিয়ে বলে, ইয়ে মানে আন্টি, আমি ওভাবে বলতে চাইছিলাম। মহিলা আরো রেগে গর্জে ওঠে, এই এভাবে ওভাবে কি? তুমি কিপটা বলছো কেন? অসহায় হয়ে সুমনা পিহুর দিকে তাকায়, কিন্তু পিহু একদম ভদ্রমেয়ের মতো বসে আছে, যেন সুমনাকে চিনেই না। পিহুর পোলটি দেখে সুমনা চোখে চোখে ইশারা করে, দাঁড়া, এই আপদ যাক, তারপর তোকে দেখে নেব। সাদ পাশেই ছিল, চিন্তিত হয়ে এগিয়ে আসে। আবার কি কাণ্ড করলো এই মেয়ে। এদিকে পরিস্থিতি সামাল দিতে সুমনা হেসে বলে, আরে আন্টি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার। অস্বীকার করছো? আমি তো স্পষ্ট শুনেছি। না না, অস্বীকার করবো কেন? আমি তো বলেছি। কত বড় সাহস! মহিলাকে থামিয়ে সুমনা কাঁধে হাত বুলিয়ে শান্ত করার ভঙ্গিতে বলে, আরে আন্টি, কুল কুল, আমি কিপটা খারাপ মিন করে বলিনি, গুড ওয়েতে বলেছি। মহিলা হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিপটা আবার ভালোভাবে কিভাবে? সুমনা মুখটা ইনোসেন্ট করে বলে, দেখেন আন্টি, মানুষকে কিপটা বললে রেগে যায়, কিন্তু আসলে কিপটা খুবই ভালো শব্দ। কারণ যারা কিপটা তারাই আসল খাঁটি মানুষ। তারা অপচয় করে না, প্রয়োজনের চেয়েও কম খরচ করে। জানেন কেন? কেন? কারণ তারা দেশপ্রেমিক, দেশের সম্পদ অপচয় থেকে রক্ষা করে। তারাই হলো ব্রিটিশদের ফেলে যাওয়া মানে মেরে ভাগানো রত্ন। তাই তাদের কিপটামি দেশের জিনিসের প্রতি মায়ায়। যেমন আপনি একজন খাঁটি দেশপ্রেমিক, দেশের সম্পদ যেন কমে না যায় তাই টাকা হিসেব করে খরচ করেন, ঠিক তো? সুমনার যুক্তি শুনে মহিলা খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। সুমনা মুখ ভার করে বলে, দেখলেন আন্টি, আমি আপনাকে ভালো দিক দিয়ে কিপটা বলেছি, আর আপনি রেগে গেলেন। আমি নিজেও তো কিপটা, 10 টাকার চিপস পর্যন্ত কিনে খাই না টাকা চলে যাবে বলে। আর সেই আমি কিনা আমার দলের লোকের সাথে খারাপ ব্যবহার করব? এবার আশেপাশের অনেকে মুখ চেপে হাসছে। পিহু কোনোভাবে হাসি আটকাচ্ছে। সাদ পাশে থেকে যোগ করে, হ্যাঁ আন্টি, জানেন না, ও তো 10 টাকার চিপস কিনলে 10 সেকেন্ড কাভার, ওপস সরি 10 দিন খায়। সাদের কথা কেড়ে নিয়ে রেগ বলে, তাও দেখেন কত মুটকি, সব আল্লাহর দান, না খেয়েও এত স্বাস্থ্যবান, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। সুমনা কটমট করে তাকায় ওদের দিকে। মহিলা খুশিতে সুমনার গাল ধরে বলে, আরে মা, আমি তো বুঝতেই পারিনি তুমি এত ভালো। এমন একটা মেয়েকেই চাই আমার ছেলের বউ হিসেবে। নাম কি তোমার? বাড়ি কোথায় মা? তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মহিলার কথায় সাদ, সুমনা, পিহু, রিক সবাই চমকে তাকায়।
সাদের তো মনে হলো হার্টে কেউ ধপ করে আঘাত করেছে। সে কিছু বলার আগেই পিহু বলে ওঠে, আরে আন্টি, ও তো বিবাহিত, আমার দুই মাত্র ভাবি। পিহুর কথায় মহিলার মুখ চুপসে যায়, তারপর আবার হেসে বলে, যাই হোক, তোমাদের ঘরের লক্ষ্মী এই মেয়ে, সংসারে অভাব আসবে না এরকম সংস্কারী বউ থাকলে। ভালো থেকো মা। বলেই ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে সুমনার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মহিলা যেতেই এক একজন হাসিতে ফেটে পড়ে। পিহুদের সাথে শ্রায়ান, সারার কাজিনরাও হো হো করে হাসছে, কিন্তু সুমনা বোকার মতো হাতে ধরা নোটের দিকে তাকিয়ে বলে, আমাকে কি ভিক্ষা দিয়ে গেল? পিহু হাসতে হাসতে বলে, যা, ওই দিয়ে 10 টাকার চিপস কিনে। বাকিরা সাদ বলে, 10 দিনে খাও। রিক বলে, সুমনা যদি সত্যি 10 টাকার চিপস 10 দিনে খেতে পারে, আমি এটাকে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক কাজ বলবো। ওদের মজা শুনে সুমনা রেগে মেগে এক দৌড়ানি দেয়। সামনে সাদ, পিহু, রিক দৌড়াচ্ছে, পিছে সুমনা। রিক দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে হাত ঝেড়ে বলে, যা যা, হুসফুস কানাসার, দেখছিস না আমরা লাল পরিনি, তাও তারা করছিস। সুমনা আরও রেগে যায়। মেঘ, রুদ্র, ফারহান, সামিরা হাসতে হাসতে ওদের কাণ্ড দেখছে এক একটা একেবারে বাচ্চা। সন্ধ্যা 7টা। নতুন বউ নিয়ে একটু আগেই এসেছে সবাই। বাড়ি ভরা মানুষ, সবাই নতুন বউ দেখতে এসেছে। মেঘরা উপরে চলে যায় চেঞ্জ করতে। আজ রাতটা থাকবে, কাল বউ ভাত খেয়ে চলে যাবে। অনেকক্ষণ ধরে মেঘ হাতে কাপড় নিয়ে বসে আছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু রুদ্র যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নাম নেই। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হতেই মেঘ উঠে বাথরুমের দিকে এগোয়। সামনে চোখ যেতেই দেখে রুদ্র শরীরে শুধু টাওয়াল জড়ানো। মেঘ সাথে সাথে চোখ বড় করে সরিয়ে নাক সিটকিয়ে বলে, ছি, এভাবে বের হলেন কেন? কাপড় পরুন। মেঘের ভঙ্গি দেখে রুদ্র ভ্রু কুচকে সামনে এসে দাঁড়ায়। এমন ভাব ধরছো যেন অন্য কোনো মেয়ের সামনে এসছে। তারপর মুচকি হেসে লজ্জা দিতে বলে, তাকাচ্ছ না কেন? কদিন পর দিয়ে এমনিতেই খোসা ছাড়াই দেখতে হবে। রুদ্রের কথায় মেঘেরা গা ঝাঁঝরা হয়ে যায়। ধাক্কা দিয়ে সরিয়ে গিয়ে তার হাত থেকে ছোট কালো কিছু পড়ে যায়। দ্রুত সেটা দলামুচো করে তুলে নেয়। রুদ্র ভ্রু কুচকে বলে, এটা কি? মেঘ থমথমে মুখে তোতলাতে তোতলাতে বলে, কি শোনা? ওর এমন রিয়াকশন দেখে রুদ্রর সন্দেহ হয়, নিশ্চয়ই কিছু লোক আছে। মেঘ পেছন ফিরতে এসে টান দিয়ে সেটা কেড়ে নেয়। খুলে দেখতে যাবে, মেঘ দ্রুত ঝাঁপিয়ে পড়ে। কি করছেন? ওটা দিন, এক্ষুনি দিন। ও মা, এত রিয়েক্ট করছে কেন? কি এমন জিনিস? না না, দেখতে হবে না, প্লিজ দিন। কিন্তু রুদ্র ছাড়ে না। হাত উঁচু করে ধরে রেখেছে, মেঘ নাগাল পাচ্ছে না। রুদ্র হাসতে হাসতে মেঘের কাণ্ড দেখছিল। হঠাৎ চমকে ওঠে। মেঘ তার টাওয়ালের গিট্টু চেপে ধরেছে। এই কি করছো? মেঘ শয়তানি হেসে বলে, এটা দেন, না হলে গিট্টু খুলে দেব। রুদ্র চোখ বড় বড় করে তাকায়। বলে কি মেয়ে? দ্রুত জিনিসটা মেঘের হাতে দিয়ে বেরিয়ে দিতে যাবে, অমনি মেলে যায়। সাথে সাথে রুদ্রের চোখ বড় বড় হয়ে যায়। মেঘ লজ্জায় হাত থেকে ছো মেরে নিয়ে বাথরুমে ঢুকে যায়। রুদ্র মাথা চুলকাতে চুলকাতে বিড় করে, বললেই হতো পার্সোনাল জিনিস, তাহলে আমিই দিয়ে দিতাম। স্টুপিড। পিহু অনেকক্ষণ ধরে ফারহানের রুমের সামনে ঘুরঘুর করছে। ভেতরে ঢুকবে কিনা সেটা নিয়ে দ্বিধায়। দরজা খোলা পেয়ে উকি দিল, কাউকে দেখা গেল না। শেষমেশ ভাবলো ঢুকেই পড়ি, কাল তো চলে যাবে, তার আগে একবার ঘরটা দেখাই যায়। ধীরে ধীরে পা ফেলে ভেতরে ঢোকে। চারিদিকে তাকিয়ে অবাক, ভীষণ পরিপাটি গোছানো ঘর। যাক, এইদিকে ঠিক আছে, ভবিষ্যতে অগোছালো নিয়ে ঝামেলা করতে হবে না। সামনে মিনি বুক শেলফ, নানা ধরনের বই সাজানো। একটা একটা করে বের করে দেখছিল, হঠাৎই বাথরুমে দরজা খোলার শব্দে ভরকে ওঠে। কিরে, কেউ তো ছিল না, এখন কই থেকে আসলো? হতভম্ব হয়ে এদিক সেদিক তাকিয়ে বারান্দায় গিয়ে লোকালো। এদিকে ফারহান সাথে সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। দরজা খোলা দেখে এগিয়ে গিয়ে সেটা লাগালো। পরনে শুধু একটা টাওয়েল, কেউ চলে এলে বিপদ হবে। বারান্দার জানালার পর্দার ফাঁক দিয়ে পিহুই অবস্থায় ফারহানকে দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিল। মনে মনে বারবার বলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হঠাৎ দরজা লাগানোর শব্দে ধুপ করে ওঠে বুক তার। তাকিয়ে দেখে ফারহান দরজা লক করছে। পিহুর মাথায় দুশ্চিন্তার ঝড়। এখন যদি ফারহান বারান্দায় আসে, তার চেয়েও বড় সমস্যা যদি বাড়ির কেউ টের পায় যে তারা এক ঘরে, তখন কি হবে? এসব ভাবতে ভাবতেই ফারহানের কাজকর্ম দেখতে লাগলো।
প্রথমে যে ড্রয়ার খুলে কাপড় বের করে বিছানায় রাখলো, তারপর টাওয়াল হাতে দিলেই পিহুর চোখ কোঠর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। দ্রুত মাথা ঘুরিয়ে নিল। কি করছে উনি ভেবে লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে তাকাবে না করছে। তবু নির্লজ্জ মন বলছে, দেখ দেখ, তোরই তো ফিউচার জামাই। অবশেষে মনের সাথে যুদ্ধে হেরে ফের তাকাতেই এমন এক দৃশ্য দেখে যে সাথে সাথে পিহু ছিটকে পিছিয়ে যায়। ধাক্কায় ফুলদানি পড়ে গিয়ে শব্দ হয়। শব্দ শুনেই ফারহান তাড়াহুড়ো করে ট্রাউজার পরে কে কে বলতে বলতে বারান্দায় এলো। ঢুকতেই দেয়ালের সাথে ঘেঁষে চোখ চেপে রাখা পিহুকে দেখে অবাক হয়ে বলে, এই তুমি এখানে কি করছো? ফারহানের গলা শুনে পিহু ধীরে ধীরে চোখ খুলল। জোর করে হাসার চেষ্টা করে আশেপাশে হাত দিয়ে দেখিয়ে বলে, এই আর কি, পরিবেশ উপভোগ করছিলাম। সুন্দর না আকাশটা? ফারহান ভ্রু কুচকে বলে, তো আমার রুমের বারান্দায় আসলে কিভাবে? পিহু অবাক হওয়ার ভান করে বলে, ও এটা আপনার ঘর? আমি তো জানতামই না। পরিবেশ উপভোগ করতে করতে চলে এসেছি হয়তো ভুলে। ফারহানের হঠাৎ মনে পড়ে কিছু। ওয়েট, তুমি এতক্ষণ এখানেই ছিলে? পিহু ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে মাথা নাড়ল। ফারহান সাথে সাথে হালকা আতঙ্ক নিয়ে চেঁচিয়ে পড়ে ওঠে, এই তুমি কিছু দেখোনি তো? ফারহানের চিল্লানোয় পিহুও ঘুরিয়ে গেল। তড়িঘড়ি করে বলে, না না, কিচ্ছু দেখিনি। ফারহান এগিয়ে এসে একদম পিহুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, সত্যি করে বলো। পিহুর চোখ হঠাৎ ফারহানের শরীরের দিকে চলে গেলেই দ্রুত নামিয়ে নিল। তোতলাতে তোতলাতে বলল, আপনার জামা পরুন। পিহুর কথায় টনক নড়ে ফারহানের। নিজের দিকে তাকিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে টি শার্ট গায়ে চাপলাও। পিহু সুযোগ বুঝে দৌড়ে দরজার দিকে গেল। ফটাফট খুলে বেরিয়ে গেল। ফারহান পেছন থেকে ডাকে, এই মেয়ে দাঁড়াও বলছি। পিহু কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। দরজার ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে দুষ্টু হেসে বলল, আপনি যে নিচে কালো পরেছেন আমি কি দেখেছি? না, একবারও দেখিনি, তাই চিন্তা করবেন না। বলেই ভোদর। ফারহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গালে লাল আভা ছড়িয়ে যাচ্ছে। মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এই মেয়ে আমাকে ওভাবে দেখেই গেছে। নাউজুবিল্লাহ। চিন্তিত হয়ে বিড় করে বলে, বেয়াদব মহিলা, ইয়া আল্লাহ, আমার ভার্জিনিটি। সাদ রেগে বলে, সুমনা, এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। 2 মিনিট পর পর এই ঝামেলাগুলোতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর সহ্য হচ্ছে না। সাদের কথায় সুমনা উল্টো রেগে বলে, সহ্য হবে কিভাবে? নতুন নতুন মেয়েরা আসছে, ছবিতে লাভ স্টোরিতে কেয়ার, 2 দিন পর ইনবক্সও ঢুকে পড়বে। যাও না, ওদের কাছেই যাও না কেন? সাদ অসহায় সুরে বলে, আরে জান রে, বুঝো না, এদের আমি একদমই চিনি না রে। ওরা আমার পোস্টে লাইক কমেন্ট করলে আমার কি দোষ? সাদের কথায় সুমনা ধপ করে উঠে দাঁড়ায়। এখন আবার ওদের হয়ে সাফাই গাইছ? আর একবার যদি আমার আশেপাশে দেখেছি, পেছন লাল করে দেব। বলেই হনহনিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরেই রিক দূর থেকে সব দেখছিল। সুমনা যেতেই আস্তে ধীরে এসে সাদের পাশে বসে। সাদের অবস্থা একদম অসহায়, মনে হচ্ছে এই মুহূর্তেই কেঁদে ফেলবে। আহা, সুমনা যে বেচারা জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বেশ বুঝছে। রিক সাদের কাঁধে ভরসার হাত রাখতেই সাদ কষ্টের ঠেলায় কাঁদো কাঁদো সুরে বলে, পাবলিক পোস্টে কে না রিয়াক্ট কমেন্ট করেছে, এতেও কি আমার দোষ? এই জীবন রেখে কী লাভ বলো? আগেই ভালো ছিলাম, এই মেয়ের চক্করে আমার জীবন একদম তেনা হয়ে গেছে। নিশ্চিত আমার এক্সদের অভিশাপ লেগেছে। বলেই গলা ছেড়ে কান্নার আওয়াজ করে, তবে চোখে পানি নেই। রিক সান্ত্বনা দেওয়ার বদলে তার কান্না দেখে বলে ওঠে, সেরা ভাই সেরা, আপনার কান্না যে এত মনোমুগ্ধকর হতে পারে ভাবতেও পারিনি। দোয়া করি ভাই, সারা জীবন কান্না করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। রিকের কথা শুনে সাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। কটমট করে তাকাতেই রিক হে হে বলে আস্তে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মুহূর্তেই ভো দৌড়ায়। রুদ্র রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। মেঘ চুপচাপ বিছানায় বসে বসে সেই অনেকক্ষণ ধরে রুদ্রকে দেখছে। রুদ্র ভ্রু কুচকে বলে, আজকে আমার রূপ বেড়ে গেছে নাকি? কেউ একজন কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে দেখছে। মেঘ চোখ মুখ কুচকে বলে, আমার জামাইকে আমি যখন খুশি দেখব, আপনার সমস্যা কি? রুদ্র হালকা হেসে চুল আছড়ে মেঘের দিকে এগিয়ে আসে। মনে হচ্ছে আজ খুব ভালো মুডে আছেন। মেঘ উঠে দাঁড়িয়ে রুদ্রের চুল এলোমেলো করে দেয়। শার্টের ভাঁজ খোলা হাতা নামিয়ে দিয়ে বলে, এভাবে যাবেন? বিবাহিত পুরুষের এত স্টাইল কিসের? এমন ঠাসা রূপ সবাইকে দেখানোর সব? রুদ্র অবাক হয়ে বলে, আরে তাই বলে কি অগোচর হয়ে বের হবো নাকি? মেঘ 2 হাত কোমরে দিয়ে বলে, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ মাই ফিক্সড অ্যান্ড ফাইনাল অর্ডার। রুদ্র মুখ চুপসে বলে, আচ্ছা আচ্ছা।
বেরিয়ে যেতে যেতে মেঘের ডাকে আবার ফিরে আসে। শোনেন, আমার কিছু একটা চাই। রুদ্র ভ্রু কুচকে বলে। তোমার কি চাই? মেঘ ফট করে বলে। আপনাকে। রুদ্র কিছুক্ষণ মেঘকে দেখে ভাবে মজা করছে, তাই সেও হেসে আবার জিজ্ঞেস করে। আমাকে সাইডে রেখে বলো কি চাই। মেঘ ফের নির্দ্বিধায় বলে। সাইডে রাখা আপনাকেই চাই। রুদ্র মেঘের কথায় কিছু আন্দাজ করে এগিয়ে আসতে আসতে বলে। বউ, তুমি কিন্তু বেশি পেকে যাচ্ছ। মেঘ মুখ ভেঙচিয়ে বলে। আপনারই সাইড ইফেক্ট। রুদ্র মুচকি হেসে মেঘকে একটা টাইট হাঁক দিয়ে বেরিয়ে যায়। রাত 11টা। সায়ান বাসর ঘরে ঢুকে গেছে আরও আগেই। বাকি ছেলেরা সবাই নিচে বাগানের পাশে কি যেন করছে। মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তবে তাদের সেদিকে কি হচ্ছে জানার ইচ্ছে খুব। মেঘরা সব মিষ্টি সহ আরও দুজন একসাথে রুমে বসে আড্ডা দিচ্ছে। সুমনা গেছে খবর আনতে। তখনই হঠাৎ সুমনার গলা শুনে সবাই দরজার দিকে ফিরে দেখে সুমনা হাতে একটা বোতল নিয়ে দৌড়ে আসছে। পেয়ে গেছি। এই এই, আমার ব্যাটা আসছে, সবাই সালাম দাও। বলেই স্কাউটের ভঙ্গিতে হালকা জোরে মেঘ বলে ওঠে, সামনে সালাম। সাথে সাথে মেঘ সহ পেছনের সবাই একসাথে কপালে হাত দিয়ে বলে ওঠে, বিসমিল্লাহ রহমানির রহিম দুলা ভাই। রাত 1টা। রুদ্ররা বাগান থেকে মাত্রই ঘরে ঢুকেছে। ঢুকতেই দাঁড়িয়ে যেন থ বনে গেছে। চোখে মুখে অবাক ভাব, কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না। সামনের সিঁড়িতে মেঘরা দাঁড়িয়ে, একদম নিচে মেঘ, তার পেছনে দুই পাশে সুমনা, পিহু, তাদের পেছনে সামিয়া, ফারহা, আর সবশেষে মিষ্টি আর আরও একজন মেয়ে। সবাই মাথায় হাত দিয়ে সালামের ভঙ্গিতে একেবারে ট্রায়াঙ্গেল স্টাইলে দাঁড়িয়ে আছে। সালাম শুনে রুদ্ররা ভীষণ খায়। এদিকে পিহু রাগী চোখে বলে, এই মূর্খের দল, সালাম বলতে হয়, আসসালামু আলাইকুম। পিহুর কথা শুনতেই মেঘ আবার বলে, ওকে, আবার সামনে সালাম। এবারও কপালে হাত দিয়ে সবাই একসাথে বলে, আসসালামু আলাইকুম দুলা ভাই। ফারহান রুদ্রের পাশে এসে ফিস ফিস করে বলে, এরা কি ড্রাঙ্ক নাকি? রুদ্র খেয়াল করে বলে। দেখে তো তাই মনে হচ্ছে। তারপরে কটমট করে সাদের দিকে তাকিয়ে বলে, তোকে না বলেছিলাম নজর রাখতে, কেউ যেন হাতের নাগালে না পায়। সাদ নখ কামড়ে বলে, আরে আমি তো অন্য বোতলে ভরে লুকিয়ে রেখেছিলাম, কিভাবে এদের হাতে পড়লো কে জানে। ওদের ফিস ফিসানি দেখে সুমনা বিরক্ত হয়ে পড়ে। এই, আমার হাত ব্যথা করছে, আমি পা তুলছি কপালে ধরতে। বলে হাত নামিয়ে পা তুলতে যায়, তবে উল্টো পড়ে যেতে যেতে দেয়ালে ভর দিয়ে কোনো মতে সামনে। সাদ তো দৌড়ে আসে ধরতে, কিন্তু সুমনা ঠিক হয়ে ধারাতেই থেমে যায়। এর মধ্যে পিহু হঠাৎ চেঁচিয়ে এক হাত উঁচু করে বলে, জয় বাংলা। সাথে সাথে বাকিরাও গলা মিলিয়ে চেঁচিয়ে ওঠে, জিতবে আবার নৌকা। সবাই চমকে ওঠে। ফারহান দ্রুত বলে, এদের চুপ করা, নয়তো আম্মুরা উঠে পড়লে বাস খাবো আমরাই। ফারহানের কথা শুনে সবাই তাড়াহুড়ো করে ওদের ঠেলে ধাক্কা দিয়ে ওপরে তুলতে শুরু করে। রুদ্র এক হাত মেঘকে আরেক হাতে পিহুকে ধরে রেখেছে। মেঘ হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড় শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ছাড় ছাড়। রুদ্র বিড়বিড় করে। দেহ পেলেই হবে। শেষমেশ সবাইকে এক রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। রুদ্র, ফারহান, রিক, সাদ, শান্ত সহ কয়েকজন দরজার সামনে বসে থাকে। ভাই, আমরাও তো দেখলাম, কই নেশা তো ধরলো না, শুধু একটু ঘুম ঘুম লাগছে। শান্তের কথায় রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে, তোর মতো কি এদের খেয়ে অভ্যাস আছে নাকি? সকাল 10টা। পিহু মাথা ধরে উঠে বসে, মাথাটা যেন ভারী হয়ে আছে। চারপাশে তাকাতেই দেখে সবাই একই রুমে, যেভাবে পেরেছে ঘুমিয়েছে, একটার উপর আরেকটা গড়াগড়ি খাচ্ছে। রাতে কি হয়েছিল কিছুই মনে নেই, শুধু মনে আছে সুমনা একটা বোতল এনেছিল, তারপর গ্লাসে করে সবাইকে একটু একটু টেস্ট করিয়েছিল। পিহু সবাইকে ডেকে তোলে, একে একে সবাই মাথা ধরে বসে পড়ে। সামিয়া কপাল চেপে বলে, ওটা ওয়াইন ছিল, আল্লাহ জানে রাতে আমরা কি কি করেছি। সবার রাগী চোখ সুমনার দিকে যায়। সুমনা ঠোঁট উল্টে বলে, আমি জানতাম নাকি, জানলে জীবনে আনতাম। সেদিনই রিসেপশনের পর বাড়ি ফিরে আসে রুদ্ররা। বাড়িতে ঢুকতেই সবাই ঘিরে ধরে তাদের। 3 দিন পর চৌধুরী বাড়ির প্রাণগুলো ফিরে এসেছে। সবার মুখে আনন্দ। পিহু বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, আমার সোনা মা, কেমন কেটেছে সময়? পিহু আহ্লাদ করে বলে, তোমাকে ছাড়া একটুও ভালো লাগেনি। পেছন থেকে রুদ্র চুল টেনে বলে, সেখানে তো বেশ মজা করছিলে,
এখন আব্বুর সামনে ভালো সাজা হচ্ছে? পিহু রেগে বিচার চায়। আব্বু, তোমার ছেলে আমাকে মেরেছে। এরশাদুল চৌধুরী মেয়েকে রাগ দেখিয়ে বলেন, আহ রুদ্র, আমার প্রিন্সেসকে একদম টাচ করবে না। এভাবেই তারা হাসি ঠাট্টায় মেতে আছে। মেঘ দূর থেকে বাপ মেয়ের ভালোবাসা দেখছে, চোখ ভিজে আসে। এরশাদুল চৌধুরী মেঘকে কাছে ডেকে পাশে বসান, মাথায় হাত রেখে মজা করে বলেন, কি ব্যাপার, বাড়ি এসে একবারও এই বুড়ো বাবাটার খবর নিলে না? ভুলে গেছিস নাকি? মেঘ হেসে বলে, কি যে বলেন আব্বু। বাড়ির সবাই খুশি। 3 দিন পর চৌধুরী বাড়ি আবারও হাসি খুশিতে ভরে ওঠে। দেখতে দেখতে কেটে যায় 2 মাস। এই 2 মাসে অনেক কিছু বদলেছে। কারো সাথে কারো ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কেউ বা মুভ অন করার চেষ্টা করছে। তবে লিহু ফারহানকে জ্বালিয়ে তেনা তেনা করে দিচ্ছে। রুদ্রদেরও ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ ভার্সিটি শেষে মেঘ, পিহু, রিক সুমনাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে সুমনাকে অন্য পথে যেতে দেখে রিক ভ্রু কুচকে জিজ্ঞেস করে, তোর বাসা তো ওই দিকেই, এদিকে কোথায় যাস? রিকের কথা সুমনা একটু ইতস্তত করে বলে, আমার একটা কাজ আছে সামনেই, তুই যা। আমি চলি তাহলে তোর সাথে। সুমনা সাথে সাথেই না বলে চলে যায়। রিকের কাছে সুমনাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই সেও সন্দেহ নিয়ে লুকিয়ে পিছু নেয়। কিছু দূর যেতেই সুমনা রিকশায় উঠে পড়ে। রিকও অটো আরেকটা রিকশা নিয়ে পিছু নেয়। প্রায় 10 মিনিট পর একটা পার্কের সামনে গিয়ে থামে সুমনা। ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে যায়। রিকও পিছু নেয়, মনে মনে ভাবে ওর আবার কি কাজ এখানে। কিছু দূর যেতেই সুমনা একটা বেঞ্চে বসে এদিক সেদিক তাকাতে থাকে। কারোর জন্য হয়তো অপেক্ষা করছে। কে আসবে তা দেখার জন্য রিক কাছাকাছি, তবে একটু আড়ালে দাঁড়ায়। 5 মিনিট পর হঠাৎ এক অপরিচিত ছেলে এসে বসে দাঁড়ায়। সুমনা তাকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তার ভঙ্গিমায় স্পষ্ট ভীষণ অস্বস্তি বোধ করছে। সুমনার সামনে দাঁড়িয়ে আকাশ, দেখো আকাশ, আমি তোমাকে ভালোবাসি না। রিলেশনটা ছিল শুধু মজার ছলে। আমরা কোনোদিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আচরণও করিনি। তোমার সাথে কথা বলেই তোমার মত নিয়ে ব্রেকআপ করেছিলাম। তাহলে আবার সিন ক্রিয়েট করছো কেন? কি চাই তোমার? আকাশ সুমনাকে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে হেসে বলে, এতদিন তোমাকে সামনাসামনি দেখিনি, শুধু ছবি দেখেছি। কিন্তু সেদিন দেখে আর নিজেকে সামলে রাখতে পারছি না। যদি জানতাম এত সুন্দরী, কখনোই ছাড়তাম না। আমার তোমাকেই চাই। সুমনার ঘৃণা লাগে আকাশের কথায়, বিরক্ত হয়ে পড়ে। আকাশ, কালকেও বলেছি, আজও বলছি, আমি একটা সিরিয়াস রিলেশনশিপে আছি। আকাশ ভাবলেশীন ভাবে বলে, তো কি হয়েছে, সাদের সাথে ব্রেকআপ করে ফেলো। সুমনা খেপে গিয়ে চেঁচিয়ে ওঠে, শাট আপ! আমি বলেছি না আমি সিরিয়াস রিলেশনে আছি, মানে আমি সত্যিই ওকে ভালোবাসি। আকাশ হঠাৎ রেগে গিয়ে সুমনার হাত ধরে টেনে দেয়। এই আমি কিছু জানি না, তোকে আমার লাগবে। তুই ব্রেকআপ করবেই শেষ কথা। সুমনা হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এদিকে রিকের চোখ লাল হয়ে যায়, এগিয়ে যেতে নেয়, কিন্তু তার আগেই সেখানে হন্তদন্ত হয়ে হাজির হয় সাদ। সাদকে দেখে সুমনা ভয় পেয়ে যায়। সাদের মুখ গম্ভীর, চোখে ভয়ঙ্কর রাগ। সুমনার হাত আকাশের হাতে দেখে সাদের চোয়াল শক্ত হয়ে যায়, বুকে টিপ টিপ ব্যথা করছে, যেন কেউ আঘাত করছে। রেগে গিয়ে সজোরে খুশি বসায় আকাশের নাক বরাবর। সাথে সাথে আকাশ হাত ছেড়ে মাটিতে পড়ে যায়। নাক দিয়ে গল গল করে রক্ত বের হয়ে আসে, কিন্তু সাদের রাগ তাতেও কমে না। সে আকাশকে মারতে শুরু করে। তোকে সাহস কে দিয়েছে আমার জিনিস হাত দেওয়ার? সাদ আকাশকে পেটাতেই থাকে। রিকার দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ধরে। পাবলিক প্লেসে এভাবে মারামারি হলে আরও ঝামেলা হবে। আশপাশ থেকে কয়েকজন ছেড়েও এসে সাদকে আটকায়। সুযোগ বুঝে আকাশ পালিয়ে যায়। এদিকে সুমনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে, চোখে পানি, হাত পা কাঁপছে। আকাশ যেতেই সাদকে ছেড়ে দেয়। সাদ তেড়ে সুমনার সামনে এসে তার 2 বাহু শক্ত করে ধরে ঝাঁকি দেয়। এই তোর কয়টা লাগে হ্যাঁ? একটা দিয়ে হয় না? আমি তোকে কি কম ভালোবেসেছি? তোকে যেভাবে ট্রিট করেছে আজ পর্যন্ত কাউকে সেটুকুও করিনি। আর তুই এসবের যোগ্যই না। সাদের মুখ লাল হয়ে আছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ভয়ে সুমনা কেঁদে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি যা ভাবছো তা না। সাদ আরও গর্জে ওঠে, চুপ একদম, নয়তো থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। ভাগ্যিস ছোট ভাই একটা সময় মতো বলে দিয়েছিল, নয়তো এতক্ষণ ওই ছেলের সাথে থাকতি। সুমনা অসহায় চোখে তাকিয়ে আছে, কান্নায় ভেঙে পড়ে হিচকি উঠে গেছে। আমাকে বিশ্বাস করো প্লিজ। সাদ তাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। এক হাত কোমরে গুজে অন্য হাতে কপালে স্লাইড করে বলে, তোকে বিশ্বাস? আর কোনোদিন যেন আমার চোখের সামনে না দেখি। রিক দাঁতে দাঁত চেপে সব দেখছিল।
সাদ একবার তার দিকে তাকিয়ে হনহনিয়ে চলে যায়। সুমনা বেঞ্চে বসে কাঁদতে থাকে। রিক গিয়ে পাশে বসে বলে, কাঁদিস না, তোর কান্না ভীষণ বাজে লাগে, একদম পেতনির মতো। রিকের কণ্ঠে সুমনা তার দিকে তাকায়। কান্না ভেজা চোখ দেখে হৃদ ঢোক গিরে। বলদ, কাঁদছিস কেন? কান্না দিয়ে সব সমস্যার সমাধান হয় নাকি? হঠাৎ সুমনা হাত জোর করে রিকের সামনে বলে ওঠে, রিক প্লিজ ওকে একটু বোঝা, ও আমাকে ভুল বুঝছে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বল না ওকে যেন আমাকে ছেড়ে না দেয়, আমাকে একটু বিশ্বাস করে। বলতে বলতে মাথা নিচু করে ফেলে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। রিক অসহায় চোখে তাকায় কিছুক্ষণ, তারপর দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, তোদের কিছু হবে না, আমি সব ঠিক করে দেব। সত্যি? হ্যাঁ রে বাবা, তবে এখন কান্না বন্ধ কর, কান ফেটে যাচ্ছে। রিকের কথায় ঠাস করে একটা ঘুষি মারে তার পিঠে। রিক হেসে ওঠে। সুমনাও কান্না থামিয়ে হালকা হাসে। তখনই একটা পিচ্ছি ছেলে দৌড়ে এসে বলে, আপু, রিক্সা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসেন। সুমনা ভ্রু কুচকে বলে, আমি তো রিক্সা দাঁড় করাইনি। ওই যে একখান লম্বা সুন্দর ভাই গেল, হেই আমারে দেখা কইছে আপনাকে বাসায় দিয়ে আসতে। সুমনার সাথে সাথে জিজ্ঞেস করে, অ্যাশ কালারের শার্ট পরেছিল? পিচ্ছিটা মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ। মুহূর্তেই সুমনার মুখে হাসি ফুটে ওঠে। পাশে রিক বলে, দেখছিস কতটা কেয়ার করে, রেগে আছে তাও তোকে নিয়েই ভাবছে। যা, চিন্তা করিস না, তোকে ছাড়বে না, রাগের মাথায় বলেছে। তুইও চল, সামনে নামবি। রিক সাথে সাথেই ব্যস্ততার ভান করে বলে, না না, তুই যা, আমার কাজ আছে। তারপর সুমনা চলে যায়। রিকও অন্য পথে হাঁটতে থাকে। কোথায় যাবে জানে না, শুধু একটু শান্তি খুঁজছে। মনে মনে হেসে ওঠে। সবাই শুধু আমায় হাসতেই দেখে, এই হাসির পেছনে দুঃখ কয়জনই বা বোঝে। নদীর ধারে বসে আছে রিক। হঠাৎ মোবাইল বেজে ওঠে। কারো নাম দেখে কল রিসিভ করে। কি ব্যাপার, কল করলে যে? ওপাশ থেকে মিষ্টি অসহায় কণ্ঠে বলে, আপনি আমায় কয়েকদিন ধরে ইগনোর করছেন। রিক দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানের বিয়ের পর থেকে মিষ্টির সাথে বেশ ফ্রেন্ডলি কথা হতো, কিন্তু কয়েকদিন আগে হুট করে মিষ্টি তার ভালোবাসার কথা জানায়। এরপর থেকেই রিক ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছে, যেন মেয়েটা ধীরে ধীরে ভুলে যায়। কি হলো, কথা বলছেন না কেন? রিক ভাবনা সরিয়ে উত্তর দেয়, এমনি একটু ব্যস্ত ছিলাম। মিষ্টি হতাশার স্বরে বলে, আমি জানি ইচ্ছে করেই এমন করছেন। রিক চুপ করে থাকে। তখনই মিষ্টি আবার জিজ্ঞেস করে, আপনার লাইফে কেউ আছে? না। মিষ্টি কষ্ট মেশানো কণ্ঠে বলে, তাহলে আমায় ভালোবাসতে আপনার সমস্যা কোথায়? রিক নদীর পানির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, একজনকে গভীরভাবে চেয়েও হারিয়েছে, এরপর থেকে আর সেই পথে হাঁটার সাহস পাই না। মিষ্টির বুকের ভেতর হালকা ব্যথা জাগে। ওকে আপনাকে ছেড়ে চলে গেছে? রিক হেসে বলে, বলতেই তো পারিনি আমার অনুভূতি। কে এসে? তা জেনেও কি, সে এখন অন্য কারো, তার নাম নেবার অধিকার আমার নেই। অদ্ভুতভাবে মিষ্টির মুখে হাসি ফুটে ওঠে, যেন হঠাৎই আশার আলো খুঁজে পেয়েছে। হঠাৎ বলে ফেলে, সে যেহেতু অন্য কারো, তাই তাকে আপনি পাবেন না। তাহলে মুভ অন করুন, লাইফ কি আর থেমে থাকে? চেষ্টা করছি। তাহলে আজ থেকে আপনি অফিসিয়ালি আমার বয়ফ্রেন্ড, ব্যাস এটাই শেষ কথা। যদি তিরিং মিরিং করেন, ফারহান ভাইয়াকে বলে তুলে নিয়ে আসবো। বলেই ফট কল কেটে দেয়। এদিকে রিক অবাক, এভাবে হুমকি দিয়ে কেউ রিলেশনে যায়। মুহূর্তেই মিষ্টির বাচ্চামিতে হেসে ওঠে। মনটা হালকা লাগছে একটু। পিহু ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ ফারহানের নতুন পোস্ট সামনে আসে। এক্ষুনি আপলোড দিয়েছে। পিহু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছবিটা। কালো শার্ট, ফর্মাল গেট আপ, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পিহু ফট করে কমেন্ট করে, 2 টাকার পেপসি, ফারহান ভাই সেক্সি। ফারহান তখন ফোনেই ছিল। হঠাৎ নোটিফিকেশন আসে, পিহু চৌধুরী কমেন্টেড অন ইউর পোস্ট। নামটা দেখে কৌতূহল নিয়ে ঢোকে। কমেন্ট দেখে বিষম খেয়ে বসে। সাথে সাথেই ডিলিট করে নাম্বারে কল লাগায়। পিহু তখন ফানি ভিডিও দেখছিল। স্ক্রিনে ফারহানের নাম ভেসে উঠতেই লাফিয়ে ওঠে। কয়েকবার চোখ কচলিয়ে দেখে এটা কি সত্যি ফারহানের কল। আজ সূর্য কোন দিকে উঠল? খুশি হয়ে দ্রুত কল ধরে কিছু বলতে যাবে, তার আগেই সেদিক থেকে ধমক, এই স্টুপিড, এইসব কি কমেন্ট করো? পিহু অবাক হয়ে বলে, মানে আপনি দেখেন তো, আমি যে রিকু দিলাম, মেসেজ দিলাম, ওগুলো দেখেননি কেন? এটা চোখে পড়লো, এখন বলো এসব কি ধরনের কমেন্ট? কেউ দেখলে যে তোমাকে খারাপ বলবে সেই কমন সেন্সটুকু নেই? ও, আপনি বুঝবেন না। কি বুঝবো না? যেটা আমি বোঝাতে চাইছি। কি বোঝাতে চাইছো? বুঝতে চান? ফারহান কনফিউজড হয়ে বলে, বোঝাও।
পিহু এক টানে শ্বাস নিয়ে শুরু করে। তো শুনুন, লজিক্যালি ব্যাপারটা এমন না, ব্যাপারটা যেমন ব্যাপারটা তেমন। যদি বলি বুঝবেন না, না বললেও বুঝবেন না, তাই বলছি না। বলার ইচ্ছা ছিল, বাট বললে বুঝবেন কেমনে? না বললেও তো বুঝবেন না, তাই বলছি ব্যাপারটা এমন না। বুঝবেন কিন্তু বুঝবেন না, এভাবে বুঝলেও বুঝবেন না, তাই যেভাবেই বোঝাই না কেন মূল কথা হলো আপনি বুঝবেন না, তাই আর বুঝাইলাম না। এই কয়েক সেকেন্ডেই ফারহানের মাথা ঘুরছে, চিৎকার করে ওঠে। স্টপ! আর একটা কথা বলে মুখ সেলাই করে দিব। সাথে সাথে পিহু চুপসে যায়। ফারহান রেগে বলে, বাচাল। পিহু আস্তে গলায় বলে, আর একটা কথা বলি। ফারহান সাথে সাথে, না, দরকার নেই। আরে একটা ভালো কথা। না, কল রাখছি। আরে আরে শুনুন, মাত্র এক লাইন। ফারহান বিরক্ত হয়ে পড়ে। দ্রুত বলো। পিহু গলা খাকারি দিয়ে বলে, আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নুনতা খেতে মিষ্টি। ধাম করে কল কেটে দেয় পিহু। ফারহান কয়েক সেকেন্ড ফোন কানে রেখেই বসে থাকে, তারপর মুখ দিয়ে বেরিয়ে আসে। বেয়াদব একটা। মেঘ বোরিং ফিল করছে। সন্ধ্যা এখন, রুদ্র সকালে বেরিয়েছে, এখনও ফেরেনি। 2 বার কল দিয়েছিল, বলে চলে আসবে তাড়াতাড়ি। তাই একটু পিহুকে জ্বালাতে তার ঘরে উকি দেয়, দেখে বসে আছে। কি গো ননদিনী, কি করো? ফানি ভিডিও দেখছিলাম। এসব বাদ দে, আমার একটা ম্যাজিক দেখবি? পিহু সন্ধিহান চোখে তাকায়। তুই আবার কবে থেকে ম্যাজিশিয়ান হলি? আরে দেখবি কি না বল। দেখা। মেঘ উঠে যেতে যেতে বলে, দাঁড়া 2 মিনিটে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসে মেঘ। পিহু দেখেই হেসে উঠে মেঘের কপালে মার্কার দিয়ে বড় করে প্রেস দেখা, পাশে টিপের মতো বড় গোল বিন্দু। পিহুকে হাসতে দেখে মেঘ চোখ গরম করে কপালের দিকে ইশারা করে। পিহু এগিয়ে এসে সেই বিন্দুতে প্রেস করে। সাথে সাথে মেঘ মুখ ভর্তি পানি ছুঁড়ে মারে পিহুর মুখে। পানি পড়তেই পিহু হকচকিয়ে সরে যায়, আর এই ফাঁকে মেঘ দৌড় দেয়। পিহুর বুঝতে বাকি থাকে না কি হয়েছে, সাথে সাথে চিৎকার, মেঘের বাচ্চা। দুজনই ছুটতে থাকে। মেঘ নিচে নেমে সিদ্দিকা বেগমের পিছে গিয়ে লুকোয়। পিহু ধাওয়া করতে করতে আসে। এদের দেখে সিদ্দিকা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হলো দানা, দৌড়াচ্ছিস কেন? পিহু হাঁপাতে হাঁপাতে বলে, তোমার গুণধর বৌমা আমাকে ভিজিয়ে দিয়েছে। মেঘ বলে, আমি তো শুধু ম্যাজিক দেখাচ্ছিলাম। ড্রয়িং রুম জুড়ে ওদের বাচ্চা মেয়ে ছোটাছুটি এসবই চলছে। এই দৃশ্য দেখে সোফায় বসে থাকা রুদ্রের মা, চাচি, দাদি সবাই হাসছে। রুদ্র আসতে আসতে রাত 10টা বেজে যায়। এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নেয়। মেঘ কফি নিয়ে রুমে ঢোকে। রুদ্র দেখে গাল ফুলিয়ে আছে। কফি মেঘের হাত থেকে নিয়ে জিজ্ঞেস করে, বউ রাগ করেছ? মেঘ ফুঁসে ওঠে, না একদমই না। রুদ্র মুচকি হেসে বলে, তাহলে আমার কাছে আসো। মেঘ মুখ ঝামটা মেরে বলে, ঢং করতে এসেছে এখন। হনহনিয়ে বারান্দায় চলে যায়। রুদ্র বুঝতে পারে বউ সত্যিই রেগে আছে, নিজেই তো অপেক্ষা করিয়েছে। মেঘের পিছু নিয়ে বারান্দায় যায়। মেঘ গ্রিল ধরে দাঁড়িয়ে। রুদ্র পেছন থেকে জড়িয়ে ধরে গেয়ে ওঠে, ও বউ, তুমি আমাকে ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? চলো ঝগড়া মারামারি ভুলে যাই। ইতনা গুস্সা কেউ? মুহূর্তেই মেঘের মুখে হাসি ফুটে ওঠে। বেশ উপভোগ করছে রুদ্রর কণ্ঠ। গান শেষ করিয়ে রুদ্র মেঘকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, কপালে কপাল ঠেকিয়ে বলে, বউ সত্যি সত্যি বলছে, তাতে আসা ট্রাই করেছিলাম। মেঘ নরম হয়ে বলে, বুঝলাম। হঠাৎ রুদ্র পকেট থেকে 2টা গোলাপ বের করে মেঘের সামনে ধরে। মেঘ ফুল হাতে নিয়ে খুশি হয়ে বলে, যাক, জামাইটা একদম আনরোমান্টিক না, একটু বুদ্ধিশুদ্ধি আছে তাহলে। রুদ্র ভ্রু কুচকে বলে, আমি আনরোমান্টিক? হ্যাঁ। রুদ্র ফিসফিসিয়ে বলে, চলো ছোঁয়াছুঁয়ের খেলা খেলে, তখন বুঝিয়ে দেব আমি কেমন। মেঘ তাকায়, খেলবেন আপনি? রুদ্র মাথা নেড়ে বলে, হ্যাঁ, গভীর রাতে। মেঘ মুচকি হেসে বলে, চলুন এখনই খেলি। খেলার এত তারা? রুদ্র দুষ্টু হেসে বলে, তাহলে চলুন ম্যাডাম। মেঘ বলে, 1 মিনিট দাঁড়ান, প্রস্তুতি নিয়ে আসি। বলেই মেঘ বেরিয়ে যায়। রুদ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ভেবেছিল মজা করছে মেঘ, তবে কি সত্যি তার অপেক্ষার প্রহর শেষ হবে তাহলে? মাথা চুলকে হেসে ওঠে, যাক, বউটা এতদিনে আমার কষ্টটা বুঝলো। কিছুক্ষণ পরেই মেঘ এসে হাজির। পিছে পিছে পিহু, সাদ, সামিয়া, তাহামিদও ঢোকে। এদের দেখে রুদ্র বসা থেকে দাঁড়িয়ে যায়। প্রশ্নাত্মক দৃষ্টিতে মেঘকে বলে, ওরা এখানে কেন? মেঘ নির্দ্বিধায় উত্তর দেয়, কেন, ওরাও খেলবে। রুদ্র চোখ বড় করে বলে, হোয়াট? রুদ্রের চিৎকারে মেঘ কানে হাত দিয়ে বলে, আরে চিল্লাচ্ছেন কেন? এদিকে পিহুরাও কানে হাত দিয়ে দাঁড়িয়ে কাহিনী দেখছে।
রুদ্র একবার তাদের দিকে তাকায়, তারপর মেঘের এক বাহু টেনে বারান্দায় নিয়ে গিয়ে বলে, ছোঁয়াছু বলতে কি বুঝছো ইডিয়েট? মেঘ অবাক স্বরে বলে, আরে ওই যে আমরা ছোটবেলায় খেলতাম ওইটাই তো। রুদ্র কটমট করে তাকায়, মুডটাই নষ্ট করে দিয়েছে। রেগে হনহনিয়ে রুমে ঢুকে পেছন পেছন মেঘও আসে। কিছু বুঝতে পারছে না রুদ্র এত রেগে গেল কেন। তাদের দেখে পিহু বলে, কই খেলবে কখন? পিহুর কথা যেন আগুনে ঘি ঢালে। সাথে সাথে রুদ্র রাগে ধমক দিয়ে বলে ওঠে, এখনই সব কেটে বেরোবে, 1 সেকেন্ড সময় দিচ্ছে। রুদ্র বলতেই ভয়ে ওরা সবাই দ্রুত উধাও হয়ে যায়। এদিকে মেঘ এক কোণায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে সে কি এমন করলো যে রুদ্র এত রেগে আছে। রুদ্র গিয়ে এক হাত মাথার নিচে আরেক হাত চোখের উপর দিয়ে শুয়ে পড়ে। কয়েক সেকেন্ড যেতেই কর্কশ গলায় বলে, লাইট নিভিয়ে বিছানা আসার জন্য কি নতুন করে ইনভাইট করতে হবে? রুদ্রের কথা শুনে মেঘ লাফিয়ে উঠে দ্রুত দরজা লাগিয়ে লাইট নিভিয়ে পাশে শুয়ে পড়ে। সকালটা হালকা সোনালির রঙে ভরে উঠেছে। সূর্য উঠতে উঠতে আকাশের কোণে লালচে আভা ছড়িয়ে দিচ্ছে। দূরে নদীর পানি ধীরে ধীরে রোদের ঝিরিক তুলছে, আর পাখিরা কিচিরমিচির করে নিজেদের শুভ সকাল জানাচ্ছে। বাতাসে মিশে আছে শিশিরের স্নিগ্ধ গন্ধ। রাস্তায় এখনো ভিড় জমেনি। সবকিছু যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। এই শান্ত মুহূর্তে মনে হচ্ছে সময় একটু থেমে আছে। হঠাৎ ফোন বেজে উঠতেই সামিয়া বিরক্ত হয়ে ঘুম জড়ানো চোখে না দেখেই রিসিভ করে। হ্যালো। ঘুম ভাঙা এই কণ্ঠই যেন কারো বুক নাড়িয়ে দিল। সেই ব্যক্তির আশেপাশে সব থমকে গেল। কিছুক্ষণ চুপ করে থাকে, সাড়া না পেয়ে সামিয়া আবারও বলে, হ্যালো কে? তখনই অপর প্রান্তের লোকটির ভাবনা কাটে নিজেকে সামলে রাফান বলে, আরে 8টা বাজে, এখনো ঘুমাচ্ছ? রাফানের কণ্ঠ শুনে সামিয়ার ঘুম উড়ে যায়। তড়িঘড়ি করে উঠে বসে, একবার ফোনের দিকে তাকিয়ে আবার কানে ধরে বলে, আরে কাল রাতে একটু দেরিতে ঘুমিয়েছি তাই। রাফান মজা করে বলে, রাতে কি চুরি করতে গিয়েছিলে? হ্যাঁ, আপনার সাথেই তো কথা বলতে বলতে লেট হলো। ও, এখন সব দোষ রাফান ঘোষ, তাই না? সামিয়া হেসে উঠে রাফান আবার বলে, উঠো, ভার্সিটিতে যাবে না? হ্যাঁ যাবো। আচ্ছা তাহলে ফ্রেশ হও। আর শোনো, কাল কিন্তু তোমাদের বাড়িতে আসছি আমার পরিবার সহ। সামিয়া অবাক হয়ে বলে, দাওয়াত নাকি? কই, আমি তো শুনিনি। শুনবে একটু পরেই। আচ্ছা রাখি, অফিসে যেতে হবে। কালকে যেন সেবা যত্নের কোনো কমতি না হয়। এই মন্ত্রী মশাই, এই মশা সাহেব, মশায়া। রুদ্রের কানের কাছে সেই কখন থেকে মেঘ ডাকাডাকি করেই যাচ্ছে, তবুও সে উঠছে না। বিরক্ত হয়ে মেঘ বলে, 8টা বাজে উঠুন। রুদ্র ঘুম ঝরানো কণ্ঠে এদিক ওদিক হয়ে বলে, উফ মেঘ, মাছের মতো ভ্যানম্যান করো না তো, আসো তুমিও ঘুমাও। বলেই মেঘকে টেনে নিজের বাহুতে জড়িয়ে নেয়। মেঘ পরে ফেসাদে ভাবছিল নিচে গিয়ে মাকে সাহায্য করবে, তবে এই লোক তাকে চেপে ধরেছে। উপায় না দেখে চুপচাপ রুদ্রের বুকে হেলান দিয়ে পড়ে থাকে অনেকক্ষণ। হঠাৎ মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। ধীরে রুদ্রের কানের কাছে মুখ নিয়ে বলে, জান ওঠো না, জান। মেঘের ডাক কর্ণপাত হতেই হক চুকিয়ে উঠে বসে রুদ্র, চোখ মুখ ফোলা ফোলা, চেহারায় অবাক ভাব। মেঘের দিকে তাকিয়ে সন্দিহান স্বরে বলে, তুমি মাত্র কি বললে? মেঘ মুচকি হেসে বলে, জান। রুদ্র চোখ বড় করে বলে, কি জান? সাথে সাথে রুদ্র চোখ বন্ধ করে বুকে হাত রাখে, তারপর আবার চোখ মেলে বলে, আবার বলো বউ। মেঘ আরো আসতে বলে, জান। উফ, কি শুনাইলা বউ। রুদ্র বুকে হাত রেখে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ে। বুকের ভেতর কেমন ঝড় বইছে। মেঘ রুদ্রের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির শব্দে রুদ্র চোখ মেরে তাকায়। মেঘ হাসছে, ফলে গালগুলো ফুলে উঠেছে, বাম গালে হালকা টোল পড়েছে। চিকন দাঁতগুলো যেন ঝলমলে তারার মতো চকচক করছে। ভীষণ টানছে তার মনকে সেই হাসি। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সকাল সকাল ঘুম ভাঙতেই এমন দৃশ্য দেখে তার ভেতরটা কেমন সুখ, ভালো লাগা, প্রশান্তি সব মিলিয়ে মিশ্র অনুভূতিতে ভরে যায়। রুদ্রকে তাকিয়ে থাকতে দেখে মেঘের হাসি থেমে যায়। রুদ্রের এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিয়ে বলে, ওঠেন, ফ্রেশ হয়ে আসেন, আমি কাপড় বের করছি। মেঘ উঠতে গেলে রুদ্র তার বাম হাত চেপে ধরে। মেঘ ভ্রু কুচকে তাকায়। কি ব্যাপার? রুদ্র নেশামাখা কণ্ঠে বলে, হাসো না আরো, হাসি থামলে কেন? মেঘ হাত ছাড়িয়ে নেয়। এখন হাসি পাচ্ছে না, তাই থামালাম। তখন কিভাবে হাসলে? তখন তো হাসি পেয়েছিল। তো এখনো হাসো, তুমি সারাক্ষণ হাসবে। মেঘ চোখ ছোট করে বলে,
সারাক্ষণ কেউ হাসতে পারে নাকি? আর সবসময় হাসির কারণ থাকে নাকি? রুদ্র দুই হাত গুজে নরম স্বরে বলে, না না, তুমি শুধু হাসতেই থাকো বউ, তোমার হাসির কারণ আমি বাড়াবো। রুদ্রের কথায় মেঘ হালকা হেসে বলে, ওহে প্রেমিক পুরুষ, আপনার সময় যে অতিবাহিত হইয়া যাইতাছে সে খবর কি আছে? রুদ্র উঠতে উঠতে বলে, কবি বলেছেন বউকে আগে সময় দাও, বাকিটা পরে দেখা যাবে। তা কবিকে? ওয়াশরুমে ঢুকতে ঢুকতে এক চোখ টিপে মেঘকে বলে, অবশ্যই আমি। ওহো, রুদ্রেন্দ্রনাথ সাহেব। দুজনেই হেসে ওঠে। তারপর মেঘ নিচে চলে যায়। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। রুদ্র দ্রুত নাস্তা শেষ করে উঠতে গেলে এরশাদুল চৌধুরী আটকে দেন। দাঁড়াও রুদ্র, কথা আছে। রুদ্র বলে, কি বলবে? আমি জানি আব্বু, রাফনের সাথে কথা হয়েছে, আমার এখন বের হতে হবে, বাকিদের সাথে কথা বলে নাও। বলেই রুদ্র বেরিয়ে যায়। সবাই আগ্রহ নিয়ে বসে থাকে এরশাদুল চৌধুরী কি বলেন শুনতে। কাল রাতে ফারুকের সাথে কথা হয়েছিল, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্কে জড়াতে চায়। ওনার কথায় সিদ্দিকা বেগম জিজ্ঞেস করেন, রাফান রুদ্রের সাথে যে পড়ে তার বিষয়ে আমাদের বাড়ির মেয়ের সাথে কথা এগোতে চাই। বলেছি কাল আসতে, সামিয়াকে প্রস্তুত রেখো। পিহু তাহমিদ খুশিতে চিৎকার করে ওঠে, ইয়ে, আমাদের বাড়িতে বিয়ে, অনেক মজা হবে। ওরা ইতিমধ্যেই কি কি করবে তা ভেবে নিচ্ছে। এদিকে সামিয়া লজ্জায় মাথা নিচু করে আছে, মনে মনে ভাবছে, তাহলে রাফান আমায় পছন্দ করে? এরশাদুল চৌধুরী সামিয়াকে জিজ্ঞেস করেন, আম্মু তোমার কোনো সমস্যা আছে? সামিয়া মাথা দুলিয়ে না করে রুমে চলে যায়। সেও তো এই 2 মাসে রাফানের মায়ায় পড়ে গেছে। এদিকে বাকিরা ব্যস্ত হয়ে পড়ে আগামী দিনের প্রস্তুতিতে। সামিয়া রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বুক ধুকপুক করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে লজ্জায় লাল হয়ে গেছে। মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে। রুদ্র ভাই, আপনাকে হারিয়ে ভেবেছিলাম সব শেষ, ভাগ্য খারাপ। কিন্তু উনি বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার খারাপ সময়ে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এরকম একজনকে জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি নিশ্চিত উনি আমার অতীত ভুলিয়ে আমাকে অনেক ভালো রাখবেন। হয়তো আমার খারাপ দিনের ইতি টানবেন উনি। ক্লাসের সবাই আড্ডা দিচ্ছে, তবে সুমনা চুপচাপ। এমনকি ভার্সিটিতে আসার পর থেকে এখনো কিছু খায়নি। যে মেয়ে প্রত্যেক ক্লাস শেষে নিজে বা রিককে পাঠিয়ে কিছু না কিছু আনতো, সে আজ নীরব খাওয়া বন্ধ। পিহু মেঘ বেশ চিন্তায় পড়ে যায়। আরে কি হয়েছে বলবি তো মেরি মা? হ্যাঁ বল না রে সুমো পাখি, তোকে এইভাবে দেখে আমাদের একদম ভালো লাগছে না। মেঘ পিহুর কথায় সুমনা হালকা হেসে বলে, কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু তার স্বর চাপা নরম, স্বাভাবিক সে একেবারেই না। ক্লাসে ফাঁকি দিয়ে মাঠে সবুজ ঘাসের উপর বসে আছে সবাই। কিছুক্ষণ চুপ থাকার পর মেঘ জিজ্ঞেস করে, সাদ ভাইয়ের সাথে কিছু হয়েছে? এবার সুমনার যেন বাঁধ ভেঙে যায়। ঝড় ছড়িয়ে কেঁদে ওঠে, মাথা ঝাঁকায় বারবার, যার মানে হ্যাঁ। এই সুমনা, এভাবে কাঁদে কেউ? কি হয়েছে বল না। সুমনা হিচকি তুলতে তুলতে কালকের সব ঘটনা বলে। এখন ও আমার সাথে কথাই বলছে না, সব জায়গা থেকে ব্লক করেছে। তোর ভাইকে বোঝা না, আমার ভালো লাগছে না আর। মেঘ পিহু অবাক। যেই মেয়ে 2 দিন পর পর ব্রেকআপ করতো, বফ নিয়ে একদিনও মন খারাপ করতে দেখেনি, সে আজ এক ছেলের জন্য কাঁদছে। ভীষণ নজর কাড়া বিষয়। সত্যিই ভালোবাসা মানুষকে নিখুঁতভাবে বদলে দেয়। সুমনাকে শান্ত করে পিহু বলে, এভাবে কাঁদলে হবে না, ভাইয়া রাগ করেছে। এখন তোর কাজ কি? সুমনা প্রশ্ন করে। কি? রাগ ভাঙানো। সুমনা অসহায় কণ্ঠে বলে, কিন্তু কিভাবে? কথা বলার পথই রাখেনি। রিক হঠাৎ দাঁড়িয়ে যায়। চল সাদ ভাইয়ার ভার্সিটিতে যাব। সুমনা অবাক হয়ে তাকায়। না না, সেখানে গেলে সিন ক্রিয়েট হবে, ও রাগ করবে। পিহু মেঘ উঠে সুমনাকে টেনে ওঠায়। সবাই মিলে পিহুদের গাড়িতে করে সাদের ভার্সিটিতে যায়। সুমনা ইতস্তত করে এগোয়। কিছু দূর যেতেই দেখে একপাশে সাদ সহ কয়েকজন ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। তবে সাদ মোবাইল নিয়ে ব্যস্ত। তাকে দেখে সুমনার কান্না আবার আসতে থাকে। ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে সামনে এগোয়। পিহু সাদকে দেখেই ডাকে, ভাইগা। হঠাৎ পিহুর গলায় সাদ মাথা ধরে সাদের সামনে তাদের দেখে দাঁড়িয়ে যায়। খেয়াল করে সুমনাকে, পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে এগিয়ে এসে বলে, তোরা এখানে কি করছিস? রিক এগিয়ে এসে বলে, দুলো ব্রো, এই পেতনি কাঁদতে কাঁদতে আমাদের কান ফাটিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আমি ইন্ডিয়া হাসু আপার শ্বশুরবাড়ি পর্যন্ত পালিয়েও তার ফাটাবাস থেকে রেহাই পাইনি, তাই তোমাকে দিয়েই চুপ করাতে এনেছি।
না হলে আবার 22-এর বন্যা চলে আসবে, সাথে শব্দ দূষণ ফ্রি। পিহু মেঘ হেসে ফেলে। সুমনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদ সামনে এসে গম্ভীর স্বরে বলে, কি সমস্যা? সুমনা মাথা তুলে তাকায়। সাদের ভেতরটা কেমন কেঁপে ওঠে। সুমনার চোখ ভরা পানি, কান্নার ফলে ফোলা মুখ ভীষণ ভাঙাচোরা লাগছে। সাদ কিছু বলার আগেই সুমনা ফুপিয়ে কেঁদে ওঠে। সাদ হক চকিয়ে যায়। চিন্তিত হয়ে দ্রুত তার দুই বাহু ধরে বলে, এই একদম কাঁদবে না, কান অফ করো। সুমনা কোনো রকমে বলে ওঠে, আমার খুব খারাপ লাগছে। কান্নার চাপে কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে। সাদের বুকটা মুচড়ে ওঠে। সাথে সাথেই সুমনাকে নিজের বাহু ধরে টেনে নেয়। সুমনা যেন আশকারা পেয়ে বাচ্চাদের মতো জোরে কাঁদতে শুরু করে। আশেপাশে যারা আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কয়েকজন মেয়ের চোখে স্পষ্ট রাগ। সাদ প্লেবয় এটা সবাই জানে। তা সত্ত্বেও মেয়েরা নিজের ইচ্ছেতে ওর কাছে আসতো। কারণ দুইটা, সাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর তার গুড লুকস। পিহুরা এসব তাদের প্রাইভেসি দিয়ে চুপচাপ চলে যায়। কান্নার ভেতরেই সুমনা বলে, ছাড়ো, সবাই দেখছে। সাদ ভাবলেশহীন গলায় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, দেখুক। সুমনা চুপ করে সাদের বুকে মাথা গুজে কান্না চালিয়ে যায়। সাদ নরম স্বরে বলে, এই যান, আর কেঁদো না, সরি, আর চিল্লাবো না। সুমনা ভাঙা গলায় বলে, আমাকে তুমি ছেড়ে দেবে? কিছুক্ষণ চুপ থেকে সাদ দুই হাতে ওর চোখের পানি মুছে দেয়। চলো। সুমনা কান্না থামিয়ে জিজ্ঞেস করে, কোথায়? সাদ হাত ধরে গাড়ির দিকে যেতে যেতে বলে, তোমার সন্দেহ দূর করতে। পিহু আর মেঘ দাঁড়িয়ে আছে সচিবালয়ের সামনে। মেঘ চিন্তিত গলায় বলে, পিহু, আমাদের যদি এখানে দেখে তোর ভাই রেগে যায়, আর তার থেকেও বড় কথা, আমরা ঢুকতে পারবো নাকি? পিহু ভাব নিয়ে বলে, বেশ সালি, मैं हूं না, সব ম্যানেজ হয়ে যাবে। দুই মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ফিসফিস করছে দেখে গার্ডরা সন্দেহ করে। একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি চান এখানে? পিহুর সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভেতরে যাব, ফারহান ভুইয়ার সাথে দেখা করতে। গার্ড কড়া গলায় বলল, সাধারণ মানুষের হুট করে প্রবেশ নিষেধ। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? কাগজে দেখান। পিহু মেঘ একে অপরের দিকে তাকালো। পিহু অনুনয় করে বলল, না, সেটা নয়। তাহলে সরি ম্যাম, ঢুকতে পারবেন না। গার্ড ঘুরে চলে যেতে উদ্যত হলে পিহু তাড়াতাড়ি আটকে দিল, আরে দাঁড়ান, আমি ফারহান ভুইয়ার ওয়াইফ। গার্ড সঙ্গে সঙ্গে থেমে গেল। কিছুক্ষণ পিহুকে খুঁটিয়ে দেখল, সত্যি বলছে কিনা বোঝার চেষ্টা করছে। তা দেখে পিহু দ্রুত নাটক জুড়ে দিল, দেখুন, আমি প্রেগনেন্ট, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না। বলেই হঠাৎ মেঘে পায়ে হেলে পড়ল। মেঘ তো হতবাক, এই কি বলে মেয়েটা। পিহুর গুঁতো খেয়ে দ্রুত সাড়া দিল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যেতে দিন। যদি ওর কিছু হয়ে যায়, ফারহান ভাই কিন্তু আপনার চাকরি খেয়ে নেবে। গার্ড হক চুকিয়ে গিয়ে ভেতরের এক লোককে ডাকল। লোকটা এসে হেসে সালাম দিল। বয়সে বাবার সমান লোকের মুখে ভাবি ডাক শুনে পিহুর কাশি উঠে গেল। দ্রুত পানি খেয়ে নিজেকে সামনে নিল। তারপর লোকটা ফারহানের কেবিন পর্যন্ত নিয়ে গেল। এদিকে মেঘ বারবার উকি দিচ্ছে রুদ্রকে দেখার আশায়। পিহু ফিস ফিস করে বলল, রুদ্র ভাইয়া, মেবি আব্বু যে কেবিনে থাকতো ওটাতেই আছে। আমি একবার এসেছিলাম, সোজা গেট বেয়ে 3 নম্বর কেবিন। তুই যা, আমি এদিকে একটু জ্বালিয়ে আসি। বলেই পিহু কোনো অনুমতি ছাড়াই ফারহানের কেবিনে ঢুকে গেল। মেঘ সামনে গিয়ে পিহুর বলা সেই রুমের দরজায় নক করলো। ভেতর থেকে মেয়েরই কণ্ঠ ভেসে এলো, কামিন। মেঘ ভেবেছিল হয়তো ভুল কেবিনে এসেছে। সরি বেরিয়ে যাবে ভাবছিল, ভেতরে ঢুকে সামনের দৃশ্য দেখে তার হাসি খুশি মুখ মিয়ে যায়। রুদ্র বসে আছে আর তার সামনে এক মেয়ে। মেয়েটি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি চাই? মেঘ কিছুই বলল না, শুধু হতবাক হয়ে রুদ্র আর মেয়েটির দিকে তাকিয়ে রইল। রুদ্র ল্যাপটপে কিছু করছে। পাশের মেয়েটির কথায় দরজার দিকে ফিরে তাকায়, সাথে সাথে উঠে দাঁড়ায়। বউ, তুমি এখানে? বলেই এগিয়ে যায়। তবে মেঘ নিজের জায়গায় স্থির। রুদ্র এসে মেঘের হাত ধরে চিন্তিত স্বরে বলে, এখানে কি করছো? কার সাথে এসছো? মেঘ সেসবের জবাব না দিয়ে জিজ্ঞেস করে, উনি কে? রুদ্র মেঘের মুখের দিকে তাকায়। ভীষণ মুখ দেখে কিছু আন্দাজ করে দ্রুত বলে, ও হলো মন শেখ, আমার কলিগ। আসো তুমি ভেতরে। বলেই মেঘের হাত ধরে ভেতরে নিয়ে সাইডে সোফায় বসায়। মেঘ সেই মেয়েটির দিকেই তাকিয়ে, মেয়েটিরও মেঘের দিকেই নজর। মেঘকে সোফায় বসিয়ে রুদ্র এক গ্লাস পানি এগিয়ে দিল। এসির তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দিয়ে তার পাশে বসল। তুমি এখানে? কোনো দরকার হলে আমাকে কল দিতে। মেঘ একবার সামনে বসা মেয়েটির দিকে তাকায়।
মেয়েটি মেঘের দিকেই হেসে তাকিয়ে আছে। গোলগাল মুখে অদ্ভুত মায়াময় ভাব। উচ্চতা প্রায় 5 ফুট 6 কাছাকাছি দেখে লম্বা লাগছে। গড়ন মাঝারি, অতিরিক্ত রোগানা, মোটাও না। লম্বা কালো চুল ছেড়ে রাখা, গায়ে ধূসর রঙের শাড়ি, ভীষণ ভদ্র আর পরিপাটি ভঙ্গিতে পরা। পুরো চেহারায় এক শান্ত ভাব। মুন উঠে এসে মেঘের সামনে হাত বাড়ায়। হাই, আমি মুন, রুদ্রের ফ্রেন্ড প্লাস কলিগ। তুমি নিশ্চয়ই মেঘ। মেঘ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। জি। মাশাল্লাহ, রুদ্র যেমন বলেছিল তার থেকেও প্রিটি তুমি। আচ্ছা, তোমরা কথা বলো, হ্যাঁ আমি আসছি। বলেই মুন তাদের একান্ত সময় দিয়ে সরে যায়। আপনাকে দেখতে ইচ্ছে করছিল। রুদ্র ভ্রু কুচকে বলে। তো ভিডিও কল দিতে আর গাড়ি অ্যালাউ করো কিভাবে? রুদ্রের প্রশ্নে মেঘের তখনকার কথা মনে পড়ে যায়। পিহুর কাণ্ড রুদ্র জানলে তো সোজা আছাড় মারবে, তাই বলে। আপনার পরিচয় দিয়েছিলাম আর কি। সাথে কে এসছে? মেঘ চুপসে গেল। পিহুর কথা বললে তো জিজ্ঞেস করবে সে কোথায়, তাই বলে। আমি একাই এসেছি। রুদ্র হালকা রেগে বলে। তোমাকে না বলেছি একা একা কোথাও যাবে না? মেঘ মুখটা গোমরা করতেই রুদ্র চুপসে যায়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছো? না, আপনি? না।